নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমাদের সিলেবাসে ইলেকশন। আমরা যারা রাজনৈতিক সাংবাদিকতা করি তাদের, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক সবাই কিন্তু সামনে 2026-এ রাজ্য বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা করছেন। আপনি চায়ের থেকে ট্রামে, বাসে, মেট্রো রেল, লোকাল ট্রেন, যেগুলোকে আপনি মানুষের মন বুঝতে পারেন, আমি বলি মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়, সেখানে এখন থেকেই কিন্তু আলাপ আলোচনা চলছে 2026-এর বিধানসভা নির্বাচনের কিরকম হবে, ফলাফল কি হবে, তৃণমূল কি আবার ক্ষমতায় আসবে নাকি বিজেপি ক্ষমতা দখল করবে, ইত্যাদি ইত্যাদি। দেখুন, রাজ্যের শাসক দল ইলেকশন মোডে চলে গেছে। দীর্ঘ শীতঘুম কাটিয়ে আবার আইপ্যাককে সক্রিয় করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে মানসিক দূরত্ব ছিল, সেই দূরত্ব পুরোটা না হলেও অনেকটা কমেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে সর্বদলীয় প্রতিনিধি যে যাচ্ছে, পাহেলগাম কাণ্ডের পর ভারতের অপারেশন সিন্দুর, পাকিস্তানের প্রত্যাঘাত মানে পাকিস্তান আর্মি ইনস্টলেশনকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করেছিল, কিন্তু ভারতের তো লক্ষ্য ছিল না পাকিস্তানের সেনাবাহিনী এবং সিভিলিয়ান। আমরা টেররিস্টদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করেছিলাম। ইন্ডিয়া কিলস অ্যান্ড পাকিস্তান কম্পেনসেটস। কিন্তু পাকিস্তান জঙ্গিদের মনে করে যে জঙ্গিবাদ হতে তাদের রাষ্ট্রীয় নীতি, তাই টেরর ঘাঁটিকেই নিশানা করায় পাকিস্তান ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় সিভিলিয়ানদের উপর হামলা চালিয়েছে, মুহূর্তের জবাব পেয়েছে। সেই সব নিয়ে ভারতের যে অবস্থান সেটা বিশ্বকে বোঝাতে সর্বদল যাচ্ছে সাংসদরা, তার মধ্যে অভিষেকও আছেন। কিন্তু অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যেটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব অনেকটা কেটেছে। উত্তর কলকাতা এবং বীরভূম ছাড়া অন্য জায়গায়, অন্য সব জেলাতেই সভাপতি আছেন তৃণমূলের, কিন্তু ওই দুটো জেলায় কোনো সভাপতি নেই। এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তৃণমূল তাদের যে প্রার্থী তালিকা তৈরি করছে, সেই প্রার্থী তালিকায় কারা প্রার্থী হবে সে সম্পর্কে অনেক মূল্যায়ন করা হচ্ছে, সংস্থা করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। প্রশাসনের কাছ থেকে ইনপুট নেওয়া হচ্ছে, কার কিরকম গ্রহণযোগ্যতা, কার বিরুদ্ধে কি অভিযোগ আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিজেপি খুব একটা পিছিয়ে নেই। তৃণমূলের যেমন আইপ্যাক, বিজেপিরও কিন্তু এরকম 3টে সংস্থা আছে যারা নিবৃত্তে কাজ করে। তার মধ্যে একটি হলো অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস। এছাড়া আরো 2টো সংস্থা আছে। মোট 3 থেকে 4টি সংস্থা কিন্তু সারা বছর কাজ করে। যখন যে রাজ্যে নির্বাচন হয় সেই রাজ্যে তাদের এমফ্যাসিস বেশি থাকে। এখন পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, কেরল, এই 4টি রাজ্যে বিজেপির হয়ে যারা এই সমস্ত সমীক্ষা টমীক্ষা করে তারা খুব ব্যস্ত। দেখুন, এবার বিজেপির প্রার্থী তালিকায় আপনারা যদি এক্সপেক্ট করেন বিরাট কিছু চমক টমক থাকবে, আমার ধারণা সেরকম কোনো চমক থাকবে না। আপনারা চমক বলতে যদি বোঝেন যে তৃণমূল থেকে ভাঙিয়ে আনা কোনো নেতা, ফিল্ম স্টার, ক্রিকেটার, এদেরকে বিজেপি প্রার্থী করলো, যেটা 2021 সালে প্রতিদিনই দেখতাম মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গী বিজেপির ফ্ল্যাগ অভিনেতা অভিনেত্রী টানকোটদের হাতে তুলে দিচ্ছেন। এবার সেই সম্ভাবনা অতটা থাকবে না। তার মানে এই নয় যে চিত্র জগৎ, খেলার জগৎ থেকে প্রার্থী হবে না। এবার প্রার্থী চয়ন করার ক্ষেত্রে কিছু মাপকাঠি তৈরি করা আছে। প্রথমত সংঘ মানে আরএসএস এবার প্রার্থী বাছাই নিয়ে সুনির্দিষ্ট মত জানাবে এবং তাদের পছন্দ অপছন্দটাকে একদম স্পষ্ট করে জানাবে। আগেরবার আরএসএস এর অনেক রেকমেন্ডেশন কিন্তু কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়রা মানেনি। তা নিয়ে আরএসএস এর মধ্যে অসন্তোষ ছিল। দেখুন, 24-এর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি তো খারাপ ফল করেছিল, মহারাষ্ট্রে তো খারাপ ফল করেছিল। তার পিছনে সংঘের কর্মীদের সক্রিয় না হওয়াটা একটা বড় কারণ। তারপর বিজেপি সংঘ তাদের মধ্যেকার যে মত পার্থক্য সেটা মিটিয়ে নেয় এবং তারপর বিজেপি হাতে নাতে ফল পেয়েছে।
এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টিকিট দেওয়ার ক্ষেত্রে বিজেপি যে কতগুলো নিয়ম তৈরি করছে এবং তাতে অবশ্যই সংঘের অনুমোদন আছে, সেগুলো হচ্ছে এরকম। দেখুন, প্রতিটা কেন্দ্র পিছু 3 জনের নাম থাকবে, এটা বিজেপির রীতি। 3 জনের নাম থাকবে। 2, সেই 3 জনের মধ্যে যার জয়ের ক্ষমতা বা জয়ের সম্ভাবনা সব থেকে বেশি তাকেই কিন্তু মনোনয়ন দেয়া হবে। 3, জেতার ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তি কতটা সক্ষম সেটাই টিকিট দেওয়ার ক্ষেত্রে বিবেচ্য হবে। তিনি বিজেপির আদিকাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত, না বিজেপিতে সম্প্রতি এসছেন, না 5 বছর এসছেন, সেটা কিন্তু বিবেচ্য হবে না। যাকে টিকিট দেওয়া হবে তিনি জয় ছিনিয়ে আনতে পারবেন কিনা সেটাই হচ্ছে প্রধান বিবেচ্য। 4, যারা বিজেপির টিকিটে 2021-এ নির্বাচিত হয়েছিলেন তারা যে সবাই নির্বাচনে টিকিট পাবেন এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। বিধায়কদের অনেকেই এলাকায় যোগাযোগ রাখেন না, তারা প্রত্যেকেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পান, বাজার করতে গেলেও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে যান, এবং মানুষের সঙ্গে তাদের যোগাযোগ অনেকেরই, সবার নয়, কিছু আছে একদমই নেই। তাদের মনোনয়ন, ভাগ্যে মনোনয়ন এবার নাও জুটতে পারে। শোনা যাচ্ছে এরকম, ফাইনাল সিদ্ধান্ত তো বিজেপির সেন্ট্রাল পার্লামেন্টারি পার্টি নেবে, ওরাই সিদ্ধান্ত নেয়, এবং প্রতিটা কেন্দ্র পিছু 3 জনের নাম থাকে। তাই প্রার্থী তালিকায় আপনি যেরকম চমক টমক ভাবছেন সেই চমক কিন্তু এবার থাকবে না। আগের বার তো প্রচন্ড চর্চা হয়েছিল যে সৌরভকে প্রার্থী করবে, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবে, তো সৌরভ নির্বাচনের আগে হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোঁজ নিলেন, বিজেপি সেই হসপিটালে সর্বক্ষণ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখতেন, কিন্তু সৌরভ শেষ পর্যন্ত সম্মত হননি যে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আসলে তিনি সুযোগ সুবিধাটুকু নিতে চেয়েছিলেন, কিন্তু সামনে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে সাহস এবং মানসিকতার দরকার সৌরভের সেটা ছিল না। তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের সাহচর্য খুব পছন্দ করেন, অমিত শাহকে বাড়িতে ডেকে আপ্যায়ন করেছিলেন, করতেই পারেন, কিন্তু অমিত শাহ যখন বললেন যে আপনি দাঁড়ান, তখন কিন্তু সৌরভ পাকাল মাছের মতো পাশ কাটিয়ে গেছিলেন, এবং তাদের বিজেপির শীর্ষ নেতৃত্ব যথেষ্ট অসন্তুষ্ট হয়েছেন, এবং তারপরে সৌরভকে যে রাস্তায় হাঁটতে হয়েছে সে সম্পর্কে আমরা সবাই জানি। এবং সৌরভের যে মনোনয়ন বিসিসিআই এর সভাপতি হিসাবে, এটা অমিত শাহের প্রত্যক্ষ হস্তক্ষেপে হয়েছিল, নইলে ব্রিজেশ প্যাটেল সভাপতি হয়ে যেতেন। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে সৌজন্য, যে এগিয়ে আসা, সেটাকে মর্যাদা দেননি বলেই বিজেপি নেতৃত্ব মনে করেন। তাই সৌরভ সম্পর্কে আর তাদের কোনো রকম আশা নেই, ভরসা নেই। তাহলে সৌরভ গাঙ্গুলি এপিসোডটা এবার বন্ধ। 2, টলিউডের অভিনেতা অভিনেত্রী, তাদেরকে যেই এসেছে বিজেপির টিকিটে দাঁড়িয়ে পড়েছে। কেউ কি জিততে পেরেছেন? আমার তো মনে হয় না। একমাত্র অগ্নিমিত্রা পালকে আমি টলিউডের অভিনেত্রী তো বলবো না, তিনি ফ্যাশন ডিজাইনার, তিনি জিতেছেন এবং জিতে যথেষ্ট সক্রিয় বিজেপির মধ্যে তিনি আছেন। কিন্তু বাকি যারা এসছিলেন তারা অর্ধেকে বিজেপি ছেড়ে দিয়েছেন, কেউ তৃণমূলে ফিরে গেছেন, কেউ অভিনয়ের মধ্যেই আছেন। এবার সেই বিজেপি সেই রাস্তায় হাঁটবে না। তাহলে অন্তত 30 থেকে 40% প্রার্থী বিজেপির হবে যাদেরকে মনোনয়ন দেবে সংঘ বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলে, এবং তারা যে খুব পপুলার, মানে খুব সংবাদ মাধ্যমে পরিচিত মুখ হবে সেরকম কিছু নয়। তারা খুব মাটির সঙ্গে যোগাযোগ রাখা মানুষ, সংঘের সংগঠনের সঙ্গে যুক্ত, এবং বিজেপি সংঘের মতাদর্শ সত্যিকারের মেনে চলে, এরকম প্রায় 30 থেকে 40% প্রার্থী হবে। সাধু সন্ত সমাজ থেকে এবার বিজেপি বেশ কয়েকজনকে প্রার্থী করবেন। তার মধ্যে আমার তো ধারণা, শুনতেও পাচ্ছি যে বেলডাঙ্গায় ভারত সেবাশ্রম সংঘের যিনি আছেন কার্তিক মহারাজ,
যিনি পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন এবং যার সঙ্গে রাজ্যের শাসক দলের চাপানুতল লেগেই থাকে। এই যে মুর্শিদাবাদের ঘটনায় নাম না করে কার্তিক মহারাজের দিকে ইঙ্গিত করেছিলেন মুখ্যমন্ত্রী, বলেছিলেন যে নাম না করে, ওনার অঙ্গুলি হিলনেই 48 ঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিল, ইত্যাদি ইত্যাদি। সেই কার্তিক মহারাজ কিন্তু এখন সক্রিয়ভাবেই বিজেপি করে। বিজেপি নেতাদের সঙ্গে থেকে দেখা যায় শুভেন্দু বাবুর সঙ্গে তার খুব সম্পর্ক, এবং সাধু সন্ত সমাজ থেকেও দাবি উঠছে তাদের প্রতিনিধিদের বিধানসভায় প্রার্থী করায়। সেই জন্য আমার ধারণা যে সাধু সন্ত সমাজের অনেকেই বিজেপির প্রার্থী হবে, অনেকে বললে তো 5-7 জন তো হতেই পারে। তার মধ্যে কার্তিক মহারাজের নাম সবার আগে আছে। টলিউড একদম ব্যর্থ থাকবে না, রুদ্রনীল ঘোষ রাজি হলে আবার প্রার্থী হবেন। তিনি 21 সালে হাওড়ার কোনো একটা কেন্দ্র থেকে দাঁড়াতে চেয়েছিলেন, কারণ রুদ্রনীলের আদিবাড়ি হাওড়া, ও হাওড়ারই ছেলে। কিন্তু শেষ মুহূর্তে সেটা হয়নি। কেন হয়নি সেটা রুদ্রনীল অনেক জায়গায় বলেছেন। তার অভিযোগ ছিল যে রাজীব ব্যানার্জি, তখন তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, কাঠি করেছিলেন যাতে হাওড়ায় তিনি প্রার্থী হতে না পারেন। কিন্তু রুদ্র ভবানীপুরে নির্বাচনে হেরে যাওয়া সত্ত্বেও কিন্তু বিজেপিটা ছাড়েনি এবং সক্রিয়ভাবে বিজেপি করেও। তা রুদ্রনীল কিন্তু এবার প্রার্থী হবেন, সম্ভবত কোনো সেফ সিটেই তাকে প্রার্থী করা হবে। প্রার্থী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ডাকাবোকো কাউন্সিলর সজল ঘোষের, প্রার্থী হতে পারেন শঙ্কুদেব পান্ডা, প্রার্থী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে কৌস্তব বাগচির। এগুলো তো আপনারা জানেন এই সমস্ত নামে। এবং কলকাতার মনে হয় আমার কোনো হিন্দি ভাষী অধ্যুষিত কেন্দ্র থেকে লড়বেন তাপস রায়। সাংসদদের এবার বিজেপি কিন্তু প্রার্থী করবে না। অন্যান্য রাজ্যে আমরা দেখেছি বিধানসভায় যে লোকসভার সদস্য, কেন্দ্রীয় মন্ত্রীদের বিজেপি প্রার্থী করেছে, সম্ভবত এবারে তারা কাউকে প্রার্থী করবে না লোকসভার কোনো জেতা সদস্যকে। নিশীথ প্রামাণিক প্রার্থী হবেন, দিনহাটা থেকেই হবেন, উদয়ন গুহর বিরুদ্ধেই লড়বেন। দেখুন, লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ছিল শুভেন্দু অধিকারী, এবং তারপর ফলাফল আশানুরূপ না হওয়ায় শুভেন্দু বাবুকে দলের মধ্যেই কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। তাই প্রার্থী বাছাইয়ের একচ্ছত্র ক্ষমতা এবার শুভেন্দু বাবুর থাকবে কিনা এ নিয়ে আমার মনে প্রশ্ন আছে। দেখুন, 24-এ ওনার একচ্ছত্র ক্ষমতা ছিল না। শুভেন্দু বাবু যে নামগুলো দিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব তাতে অনুমোদন দিয়েছে, সব ক্ষেত্রে দেয়নি, অধিকাংশ ক্ষেত্রে দিয়েছে। তাই 2024-এর লোকসভার প্রার্থী তালিকায় শুভেন্দু অধিকারীর ছাপ ছিল একদম স্পষ্ট। তবে পূর্ব মেদিনীপুর নিজের জেলার 2টো আসন তিনি তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে পেরেছেন, আবার পশ্চিম মেদিনীপুরে খাতা খুলতে পারেনি, ঝাড়গ্রাম কেন্দ্রটাই হেরে গেছেন। তো এবারে প্রার্থী চয়ন করার ক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষের উপর অত্যধিক গুরুত্ব দেবে না বিজেপি শীর্ষ নেতৃত্ব। শুভেন্দু বাবুর অবশ্যই সে থাকবে 2 মেদিনীপুরে, বাঁকুড়া, পুরুলিয়া বা অন্যান্য জায়গায় কিছু ক্ষেত্রে। কিন্তু এবারে প্রার্থী চয়ন হবে কালেকটিভ সিদ্ধান্তের ভিত্তিতে। সুকান্ত বাবু, শুভেন্দু বাবু, তারপরে আরো যারা আছেন ওদের সংগঠনের তাদের, এবং অবশ্যই আরএসএস এবার এক্সার্ট করবে নিজেদের। এই যে মোহন ভাগবত 10 দিন পশ্চিমবঙ্গে ছিলেন, এমনি এমনি ছিলেন না তো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি কর্মভূমিতে পদ্মফুল ফোটানো বিজেপির কাছে চ্যালেঞ্জ, সঙ্গের কাছেও চ্যালেঞ্জ। এবার সঙ্গের 100 বর্ষ উইথ রিনিউড ভিগার তারা নামবে। এবং দেখুন, বিজেপি আমার ধারণা মাহফুজা খাতুন বা এরকম 2-1 জন ছাড়া আর কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে বিজেপি প্রার্থী করবে না। বিজেপি তো মুসলমান সম্প্রদায়ের কাউকে প্রার্থী করে না, এবং সম্পূর্ণ পোলারাইজেশনের আবহে ভোট হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 2024-এর লোকসভা নির্বাচনে যে পোলারাইজেশন হয়েছিল, 2026-এর বিধানসভা নির্বাচনে পোলারাইজেশন হবে, আরো বেশি হবে।
দেখুন বাংলাদেশের ঘটনা, মোথাবাড়ি, মুর্শিদাবাদ, পেহেলগাম, এই সমস্ত ঘটনার পর হিন্দু ভোটের আরো মেরুকরণ হয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অন্তত এই সমস্ত ঘটনার পর বিজেপির পক্ষে অন্তত 3% ভোট বৃদ্ধি হয়েছে। শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপির মধ্যে ভোট শতাংশের বিচারে যে ফারাক লোকসভার সময় 6% ছিল, সেটা হয়তো কমে এখন 3% এসেছে। 3% কম নয়, কিন্তু শুনতে এরকম লাগে 3% অনেক। সেই 3% অতিক্রম করা বিজেপির কাছে হারকিউলিয়ান টাস্ক। কিন্তু যেহেতু একদম পোলারাইজেশন হয়ে গেছে, তো বিজেপি এবার শতাংশের বিচারে লোকসভার থেকে বেশি ভোট পাবে, এবং আসন সংখ্যার নিরিখে সেটাকে কতটা ট্রান্সলেট করলে কি হয় সেটা তো যারা এইসব নিয়ে চর্চা করেন তারা বলতে পারবে। তবে আমি এইটুকু অন্তত বুঝতে পেরেছি, সবার সঙ্গে কথা বলে কাটিং অ্যাক্রস দ্য পার্টি লাইন, বিশেষ করে হিন্দু মননে এবার কিন্তু একটা রিথিঙ্ক হচ্ছে। যারা তৃণমূল করেন হিন্দু, তারাও ভাবছেন যে বিজেপির যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা একেবারে উড়িয়ে দেওয়ার নয়। হিন্দুকে নিজ ভূমি পরবাসী হবে। পশ্চিমবাংলা হচ্ছে বাঙালি হিন্দুদের জন্য। সেই পশ্চিমবঙ্গে যদি হিন্দুরা কোণঠাসা হয়ে যায়, তখন তারা নিজেদের অস্তিত্ব টিকে থাকার জন্য সংঘবদ্ধ হবে। সেই সংঘবদ্ধ তারা হয়েছেন। 55% হিন্দু ভোট পায় বিজেপি। বাংলাদেশ, মালদা, মুর্শিদাবাদ, পেহেলগামের ঘটনার পর সেই হিন্দু ভোটের আরো 3% হয়তো বিজেপির দিকে এসেছে। অনেক অবজারভার, সেফোলজিস্ট কিন্তু এরকম বলছেন। কিন্তু সবসময় ভোটের মেরুকরণেই কিন্তু নির্বাচনে সাফল্য পাওয়া যায় না। প্রার্থীর ক্রেডেনশিয়াল কিন্তু একটা বড় ফ্যাক্টর। যাকে তাকে এনে প্রার্থী করলাম, টার্নকোট হলো, প্রার্থী করে দিলাম, এবার কিন্তু সেটা হবে না। তার মানে এই নয় যে এই বারবার করে বলছি যে টলিউডের প্রতিনিধিত্ব থাকবে না, ক্রীড়া জগতের প্রতিনিধিত্ব থাকবে না, সব জগতের থাকবে। এবং সাধু সন্ত সমাজ থেকে এবার অনেকে প্রার্থী হবেন। এবং বিজেপির টিকিটে 21 সালে যারা জিতেছিলেন, ম্যাক্সিমাম তো প্রথমবারের বিধায়ক, এবং তাদের কাজের মূল্যায়ন কিন্তু ওই সমীক্ষক সংস্থা করছে। এলাকায় তাদের গ্রহণযোগ্যতা কেমন, কতটা মেশেন তারা মানুষের সঙ্গে, তাদের ব্যবহার কেমন, ডাকলে পরে তিনি সাড়া দেন কিনা, এগুলো কিন্তু বিবেচ্য হবে, এবং তার ভাবমূর্তি। তাই যারা 21 সালে জিতেছিলেন সবাই টিকিট পাবেন, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। অনেকেই পাবেন, আবার কিছু পাবেনও না। এই হচ্ছে মোটামুটি বিজেপির প্রার্থী তালিকার ছবি। হ্যাঁ, পুরনোরা পাবেন, যারা আদি বিজেপি, যারা বসে টসে গেছেন ক্ষোভে দুঃখে, তাদেরকে কাজে লাগানো হবে। তাহলে কয়েকজনকে প্রার্থীও করা হবে। রাহুল সিনহা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তিনি আরো একটা সুযোগ পাবেন। তবে যতদূর জানি রাহুল বাবু আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে উৎসাহী নন। তিনি রাজ্যসভায় যেতে চান, বা কোথাও যদি তাকে রাজ্যপাল করা হয়, সেই প্রস্তাব যদি আসে তিনি সানন্দে গ্রহণ করবেন। দিলীপ বাবুর প্রার্থী পদ নিয়ে জটিলতা আছে। বিজেপির যারা রাজ্য নেতৃত্ব তারা চাইছেন না দিলীপ বাবু নির্বাচনী ময়দানে আসুন। সঙ্গের একটা বড় অংশও চাইছে না যে দিলীপ ঘোষের পুনর্বাসন। এর জন্য দায়ী দিলীপ ঘোষ, কোনো সন্দেহ নেই। তাই দিলীপ ঘোষের বিষয়টা আপাতত বিজেপির চিন্তা ভাবনার মধ্যে নেই। তিনি বিজেপিতেই আছেন, কিন্তু বৃত্তের বাইরে আছেন। তবে রাজনীতি সম্ভাব্যতা শিল্প, অনেক সময় দেখা যায় এখন যাকে মনে হচ্ছে যে তিনি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে তিনি আবার মধ্যমণি হন, লাইমলাইটে চলে আসেন। এরকম হতেই পারে। নির্বাচনের এখনো দেরি আছে। তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিজেপির ক্রাইটেরিয়াগুলো হচ্ছে এরকম। নির্বাচিত বিধায়করা সবাই টিকিট নাও পেতে পারেন। 2, সংঘের মতের যথেষ্ট গুরুত্ব থাকবে, ভালো রকম গুরুত্ব থাকবে। তারা 30 থেকে 40% প্রার্থীর নাম আরএসএস চূড়ান্ত করবে। টলিউড, ক্রীড়া জগৎ প্রতিনিধিত্ব থাকবে, কিন্তু 21 সালের মতো নয়।
যেই এলো সেই প্রার্থী হয়ে গেল, এরকম হবে না। তাপস রায় মতো প্রবীণ ব্যক্তিরা বিধানসভা নির্বাচনে লড়বেন মোটামুটি নিশ্চিত। যাদেরকে আপনারা টেলিভিশনের পর্দায় দেখেন তাদেরও দু একজনের কপালে শিখে চিনতে পারে, সবার ছিটবে বলে আমার মনে হয় না। এই হচ্ছে ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করে, এবং অবশ্যই সাধু সন্ত সমাজের প্রতিনিধি থাকবে প্রার্থী তালিকা। আমাদের গেরুয়াদারি মুখ্যমন্ত্রী আছেন, কেন্দ্রীয় মন্ত্রী, এই কেন্দ্রের বিজেপির সাংসদদের মধ্যে অনেকে সাধু সন্ত সমাজের আছেন, আগে উমা ভারতী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তো এটা নতুন কিছু নয়। এবং সংখ্যালঘু সমাজের এক আধ দুজন থাকতে পারেন মাহফুজা খাতুনের মতো, তাছাড়া আর কোনো উল্লেখযোগ্য প্রতিনিধি থাকবেন না সংখ্যালঘু সমাজ থেকে বিজেপির প্রার্থী তালিকায়।